না ফ্যান থাকুক, এসি অফ করে দাও। Alright, the first thing that we're going to talk about is Fleming's left hand rule. And Fleming's right hand rule. For both the hand rules, the finger gestures are exactly same. Index finger gives you what? Magnetic field direction. Middle finger gives you the conventional current or current direction. And thumb. Thumb gives you the force direction. পার্থক্য হচ্ছে when we're using Fleming's left hand rule, force is unknown / to be determined. মানে বাকি দুটো দেওয়া থাকবে, magnetic field direction এবং কারেন্ট দেওয়া থাকবে, ফোর্সটা বাই করতে হবে। Whenever you are trying to find out the Fleming's right hand rule, this is applicable for EM induction, where you are trying to induce electricity through a moving wire that is cutting across magnetic field lines, EM induction. And then এই সিনারিওতে আমাদের unknown হচ্ছে কারেন্ট ডিরেকশন, আমাদের ফোর্সও দেওয়া থাকবে, মুভমেন্ট ডিরেকশনও দেওয়া থাকবে। এটা হচ্ছে দুইটা জিনিস যেটা আমাদেরকে লজিক্যালি বুঝতে পারতে হবে। এক, দুই নম্বর জিনিস হচ্ছে what you should not forget that Newton's third law exists. Which means every action has an equal and opposite reaction. So আমি যদি কোনো একটা সার্টেন ওয়্যারের উপরে ম্যাগনেটিক ফোর্স জেনারেট করি, there should be some secondary object which should be experiencing an equal and opposite amount of force. সো এই জিনিসটা আমাদের ম্যাগনেটিজমের অনেকগুলো স্পেসিফিক সিনারিওতে কাজে লাগাতে হয় এবং সেখান থেকে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন ডিরাইভ করা যায়। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল ফর দ্যাট অ্যাজ ওয়েল। তারপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে লাইক পোলস রিপেল অ্যান্ড অপোজিট পোলস অ্যাট্রাক্ট। এছাড়াও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। তোমাদের অলওয়েজ থেকে রাইট হ্যান্ড গ্রিপ রুল মনে আছে কিনা? মৌমাছি তো অলরেডি ফেলে আসলাম। রাইট হ্যান্ড গ্রিপ রুলের দুইটা ডিফারেন্ট ইউজফুলনেস আছে। একটা হচ্ছে কি সিঙ্গেল ওয়্যার। সিঙ্গেল ওয়্যারের জন্য থাম্ব হচ্ছে কারেন্ট, আর বাকিটা হচ্ছে বাকিটা বাকিটা মানে কি? Rest of the fingers represent magnetic field directions around the wire. এটা আমি লিখতেছি না, কারণ দরকার নাই। আর সেকেন্ডারি ইউজটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল ক্যান বি অলসো ইউজড ফর সলিনয়েডস। ঠিক আছে, সলিনয়েডস এর জন্য রেস্ট অফ দ্য ফিঙ্গার্স হচ্ছে ইজ কারেন্ট ডিরেকশন। সেই কেসে আমাদের থাম কি হবে বলো? থাম হচ্ছে নর্থ পোল সাইড অফ দ্য সলিনয়েড, অর ইউ ক্যান সে দিস ইজ দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ইনসাইড দ্য সলিনয়েড। সলিনয়েডের ভিতরে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিকে ট্রাভেল করে। ঠিক আছে, দুই ভাবে বলা পসিবল। সেটা হচ্ছে রাইট হ্যান্ড গ্রিপ রুল। রাইট হ্যান্ড গ্রিপ রুল দিয়ে আমাদের অনেক সময় নর্থ পোল সাউথ পোল বাই করতে হয়, এটা আমাদের ব্যাক ক্যালকুলেশন অনেক সময় আসে। আচ্ছা, এরপর যে জিনিসটা আমাদের মনে রাখা লাগবে, এগুলো সবই ওলো বসে জিনিস পড়া দেখা যাচ্ছে, এখন নতুন জিনিস পড়া এখনো স্টার্ট হয় নাই। এরপর জিনিসটা হচ্ছে ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট। ফ্যারাডেজ এক্সপেরিমেন্ট মনে আছে?
এক্স্যাক্টলি Faraday's experiment কি কনসেপ্ট ছিল হচ্ছে whenever electromagnetic induction happens there are three different variables that Faraday came up with এক নাম্বার হচ্ছে faster motion gives you more EMF and vice versa opposite motion gives you opposite EMF and vice versa more number of turns in the coil gives you more EMF and vice versa Faraday এই তিনটা জিনিস আবিষ্কার করছে so I'm going to write this faster relative motion between magnet and coil gives more EMF and vice versa. আচ্ছা আমি তো একটা কাজ করতে পারি এই হচ্ছে ফ্যারাডেজ এক্সপেরিমেন্টের তিনটা বেসিক আউটকাম যেগুলো সাইনাস ফ্যারাডে ইচ্ছাকানি করে বের করছে বাট দেন ইট ওয়াজ নট গুড এনাফ বিকজ দিস ওয়াজ অনলি গিভিং আস দ্য আইডিয়া ফর দ্য ম্যাগনিটিউড অফ ইএমএফ দেন কেমস লেন্সেস ল and Lenz's law tells us that anything whenever electromagnetic induction happens it always happens in such a way so that the region of EM induction can be opposed so what Faraday's experiment told us যে এই Faraday's experiment থেকে আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে induced EMF is directly proportional to rate of change of magnetic flux linkage. Whenever we input Lenz's law over here, we give a minus sign over here. So এটা ছিল directly proportionality, but somehow এই directly proportionality আর directly proportionality করা হয় না, so we went on to express this as a equals to sign. So এখান থেকে আমরা সরাসরি induced EMF E কে পাইছি হচ্ছে minus d phi by dt. And এই d phi by dt কে আবার অনেকভাবে ভাগ করা যায় ফর এক্সাম্পল phi কে আমরা চাইলে হচ্ছে nba এই ফরম্যাটে লিখতে পারবো n হচ্ছে নাম্বার অফ টার্নস ইন দ্য কয়েল b হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিংকে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর a হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য ওয়্যার সো এই ভ্যালুগুলোকে দিয়ে আমরা অনেক সময় phi কে রিপ্রেজেন্ট করতে পারি এই জিনিসগুলো একটু পরে আলাপ করতেছি আচ্ছা এই পর্যন্ত হচ্ছে আমাদের মোরলেস ও লেভেলসের রিক্যাপ এটু থেকে আমাদের নতুন জিনিসপত্র যেগুলো শুরু হচ্ছে সেটার প্রথম যে জিনিসটা বোঝা লাগবে সেটা হচ্ছে ফার্স্ট থিং আমার কথা কি শোনা যাচ্ছে আল্লাহ কোথা থেকে অনেকগুলো পিচ্ছি চলে আসছে বলো তোমরা রোজা রাখো নাই না না শোনা যায় না বলছি তোমরা রোজা রাখো নাই Why are you awake? Why are you awake? I'm just kidding. No, my clipটা ভেঙে গেছে. So it does this. What. So putting this over here. Okay. এটুতে আমাদের প্রথম জিনিসটা আমাদের শেখা লাগবে সেটা হচ্ছে we are going to go through some formula first of all the formula that Oersted OERSTED
Oersted, who is the name of the scientist who developed the formula F equals to BVQ sin theta. Oersted developed this formula through extensive research. এখানে ফোর্সটা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স, বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ভি হচ্ছে দ্য স্পিড অফ এ মুভিং চার্জ পার্টিকল, কিউ হচ্ছে চার্জ অফ দ্য চার্জ পার্টিকল, অ্যান্ড থেটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন বি অ্যান্ড ভি. Theta is the angle between B and V. So জিনিসটা হচ্ছে এরকম. Let's say we have some pre-existing magnetic field lines that look like this. I would like to copy paste this thing, so how can I copy paste this thing? Yes. তফিক তুমি কি বলছো? ঘুমানোর জন্য আমার ধান্দা করতে হয় নাকি? You just don't do anything, that's how you sleep. You're already doing something. How can you sleep? Bad jokes. এটা হচ্ছে আমাদের মনে করো প্রি-এক্সিস্টিং ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, লেটস সে ইটস বি, এন্ড এটার মধ্যে দিয়ে সামহাও একটা ডায়াগোনাল একটা চার্জ পার্টিকেল এই ডিরেকশনে মুভমেন্ট করা পায়তারা করতেছে. সো এই চার্জ পার্টিকেলের চার্জ হচ্ছে প্লাস কিউ, এন্ড লেটস সে দ্য ভেলোসিটি অফ দিস চার্জ পার্টিকেল ইজ ভি. If you draw the pathway for the charge particle to move along, let's say this is supposed to be the pathway of the charge particle, and আমাদের এই ভেলোসিটির সাথে আমাদের বি এর অ্যাঙ্গেল আছে হচ্ছে এক্সিস্টিং অ্যাঙ্গেল হচ্ছে লেটস সে থিটা. In that case, whenever this charge particle will enter into the magnetic field and it is going to pass across the magnetic field lines, while cutting across the magnetic field lines, then it's going to experience a force. ওই ফোর্সটার ভ্যালু হচ্ছে এই ইকুয়েশন থেকে বের করা পসিবল. এই ইকুয়েশনের ফুল ডেরিভেশন তোমাদের লাগবে না, you just have to know that which of the variables represent what. F is a force given in Newton, B is magnetic field strength given in Tesla, V is in SI unit, V is the speed which is meter per second, Q is charge coulomb, আর sin theta কোনো ইউনিট নাই. এই হচ্ছে আমাদের এক নম্বর ফর্মুলা. দুই নম্বর ফর্মুলা যেটা আমাদের বের করা লাগবে সেটা হচ্ছে সায়েন্টিস্ট ওরস্টেডের ফর্মুলারই একটা somewhat different version. সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে F equals to BIL sin theta. It actually is derived from the same equation as BVQ sin theta. Basically BVQ sin theta both সাইডকে যদি আমরা t দিয়ে ডিভাইড করে দেই, না t দিয়ে মাল্টিপ্লাই করে দেই, না কি জানা করতে হবে, না কিছু করতে হবে না, we can both সাইডকে কিছু ডিভাইড করতে হবে না, we can simply replace one variable on the other side. আমি সেটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি. এই যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফর্মুলা, এটা ডেরিভেশনে লাগবে না, বাট এইটার আগের ফর্মুলা যে এক্স্যাক্টলি সেম জিনিস সেটা একটু তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি. Let me show this to you. Let's say B into I current can be written as charge over time into L sin theta. সো আমি এখানে কারেন্টটাকে এই ফর্মেটে ভাঙলাম. যদি আমি এই চার্জটাকে আলাদা করে রেখে এল টি ডিভিশন টিটাকে এল এর নিচে নিয়ে যাই, that becomes basically L by T, which ultimately becomes B into Q into V sin theta. So what I'm wanting to understand that BIL sin theta আর BVQ sin theta practically একই ইকুয়েশনের দুটো ডিফারেন্ট ফর্ম. পার্থক্য হচ্ছে this expression was applicable for a single charge particle that is about to move across a magnetic field or is already moving across a magnetic field, whereas this whole formula is applicable for a piece of wire that is already placed inside the magnetic field with some angle. এই সিনারিওতে আমাদের এই থিটা অ্যাঙ্গেলটা হবে হচ্ছে B আর I এর মাঝখানের অ্যাঙ্গেল. So I'm going to write this as angle between B and I. So এটার ফিগারটা দেখতে কেমন হতে পারে? I'm going to copy this same thing over here. Let's say আমি যদি এই কয়টা লাইনকে কপি করার চেষ্টা করা যায়. Can I copy these things? No, I cannot. Can I copy them simultaneously? Absolutely. Control C and then Control V. Yes. So let's say we have this magnetic field lines over here. Once again, pre-existing magnetic field lines. কোনো একটা certain source থেকে available আছে. And then there is a wire that is placed across the magnetic field that has an alignment like this. এই pathway দিয়ে এখান দিয়ে কারেন্ট ফ্লো করতেছে I value current, and আমাদের angle between the current and the B হচ্ছে theta. And the way it works is that if we measure precisely, মনে করো এখান থেকে এই পর্যন্ত যতটুকু পার্ট ম্যাগনেটিক ফিল্ডকে কাট করছে
এই পর্যন্ত লেন্থ হচ্ছে মনে করো হচ্ছে L। এই সিনারিওতে আমাদের টোটাল ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য কারেন্ট ক্যারিং ওয়্যার দিস থিং ইজ গানা বি F ইকুয়ালস টু BIL sin থিটা। এটা হচ্ছে আমাদের এই ফর্মুলার বেসিক আউটকাম। আমি এটাকে একটু সরায় লিখি, তাহলে আমাদের হরাইজন্টাল স্পেসের মধ্যে জায়গা হওয়া পসিবল। এক মিনিট, মানে move this whole thing to a bit to the right and lift this up to a bit above. Okay, সো এগুলো হচ্ছে আমাদের বেসিক দুইটা ফর্মুলা আমাদের, এবং হচ্ছে এখান থেকে আমাদের এই ফর্মুলাটা আরেকটা স্পেসিফিক সিনারিওর জন্য ইম্পর্টেন্ট। We also define the magnetic field strength or magnetic flux density or magnetic field intensity অথবা or magnetic, আচ্ছা বি এর অনেকগুলো নাম আছে, বি এর নামগুলো কি কি সেগুলো একটা একটা করে বলতেছি। বি ক্যান বি said to be magnetic field strength, এটা হচ্ছে সবচেয়ে কমন নাম। It can be also called magnetic flux density. It can be also called magnetic field intensity. তোমাদের সিলেবাসে প্রথম দুইটা নাম সবচেয়ে বেশি ইউজ হয়, এর মধ্যে ফার্স্টটা সবচেয়ে কমনলি ইউজ হয়, সেকেন্ডটা ইউজ হয় অনেক কম, থার্ডটা তোমাদের সিলেবাস আমি ইউজ করে দেখিনি, বাট দে আর অল অফ দিস থ্রি কোয়ান্টিটিস প্রিটি মাচ মিন দ্য সেম থিং বি। তিনটা ডিফারেন্ট নাম আছে। ইফ ইউ ওয়ান্ডার যে স্যার কেন এই অত্যাচার কেন, well it is what it is, because I can tell you one thing. If you ask me what is the name of small g can be considered to be gram. It can be also said to be gravitational acceleration. It can be also said to be gravitational field strength. কিছু করার নাই। phi equals to ba cos theta হইতে পারে, sin theta হইতে পারে, depends upon the definition of theta in the appropriate scenario. আসবে, দেখাবো। phi পর্যন্ত এখনো যায় নাই, phi আসলে তারপর দেখাবো, তখন বুঝবা। আচ্ছা, বি ইকুয়ালস হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। সো এই সিনারিওতে আমরা বি কে ডিফাইন করে হচ্ছে আগের ইকুয়েশনটা থেকে। তো আমি আগের ইকুয়েশনটা আবার লিখতেছি। আমাদের ইকুয়েশনটা ছিল F ইকুয়ালস টু BIL sin থিটা। এখান থেকে যদি আমরা বি কে সাবজেক্ট করি, উই ক্যান গেট F ডিভাইডেড বাই IL sin থিটা। এই ইকুয়েশন থেকে আমরা বি কে ডিফাইন করি ইন সাচ এ ওয়ে ডিনোমিনেটরের সবগুলো কোয়ান্টিটি যাতে 1 হয়। ডিনোমিনেটরের সবগুলো কোয়ান্টিটিকে যদি সামহাও ইউনিট ডিফাইন করতে পারি, তাহলে এফ এর যে ভ্যালু আসবে সেটাকে আমরা নিউমেরিক্যালি বি এর ভ্যালু বলতে পারবো। সো দিস ইজ হাউ দ্য ডেফিনেশন সাউন্ডস লাইক। ইফ unit length wire is while carrying unit current is placed perpendicular to a magnetic field, comma, the force it experiences is the magnetic field strength of the magnetic field. আচ্ছা, আবার শুরু থেকে বলছি, আমি আরো ডিফারেন্ট ওয়ার্ডিংয়ে বলবো, তোমরা একটা একটা করে ওয়ার্ডিং বোঝার চেষ্টা করো। ইফ এ কারেন্ট ক্যারিং ওয়্যার অফ ইউনিট লেংথ ক্যারিং ইউনিট কারেন্ট প্লেসড নর্মাল টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, সো দ্যাট এইটুকু পর্যন্ত বলছি হচ্ছে যাতে করে আমাদের ডিনোমিনেটর সবগুলো ভ্যালু কত করে হয়, 1 1 1 হয়। সো প্লেস পারপেন্ডিকুলার টু দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, comma, the force it experiences is the magnetic field strength of the magnetic field. So এই সবগুলো যদি 1 1 1 হয়, তাহলে f এর যে নিউমেরিক্যাল ভ্যালু সেটাই হচ্ছে b. In other words, you can also say the force experienced per unit current per unit length of wire when the wire is normal to the magnetic field lines is the magnetic field strength of that magnetic field. So b কে অনেকভাবে ডিফাইন করা যায়, বাট কি আইডিয়াটা হচ্ছে ডিনোমিনেটরের সবগুলো কোয়ান্টিটিকে আমরা 1 ডিফাইন করতেছি। সো আমি যদি এখান থেকে বি এর টোটাল বি এর ইউনিটটা চেক করি, ইউনিট যদি হিসাব করি, বি কে আমরা ডিফাইন করি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, তার ইউনিট দিয়ে হচ্ছে টেসলা। 1 Tesla can be given as 1 Newton divided by 1 ampere into 1 meter into 1, তার মানে হচ্ছে 1 Newton per ampere
পার মিটার। এটা হচ্ছে 1 টেসলার বেসিক ব্রেকডাউন। আমরা চাইলে এটাকে আরও ব্রেকডাউন করতে পারি। দেখো অ্যাম্পিয়ার আর মিটার দুটোই হচ্ছে এসআই বেস ইউনিট, সেই দুটোকে আর ভাঙার কিছু নাই, হাতা না। আর এখানে হচ্ছে আমরা যদি নিউটনকে যদি ভাঙি, উই ক্যান রাইট কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে নিউটনের ব্রেকডাউন পার অ্যাম্পিয়ার পার মিটার। সেখান থেকে পার মিটার মিটার আর পার মিটার কাটটা চলে গেলে থাকলো হচ্ছে বাকি কি কেজি পার অ্যাম্পিয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো এসআই বেস কোয়ান্টিটিতে আমাদের টেসলা কনভার্সন ফ্যাক্টর হচ্ছে এটা। সো দিস হাউ ডিফাইন ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, আর বি এর ভ্যালুটা হচ্ছে এভাবে ডিফাইন করা হচ্ছে। গেল একটা জিনিস। এরপর আমাদের জিনিসটা লাগবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ, হুইচ ইজ কল্ড ফাই। ফাই এর ফিজিক্যাল কনসেপ্টটা হচ্ছে কোনো একটা সার্টেন সারফেসকে বা সারফেসের মধ্যে দিয়ে একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ডের কতটুকু পোর্শন অ্যাকচুয়ালি পাস করতেছে, এটা হচ্ছে ফাইয়ের ফিজিক্যাল কনসেপ্ট। একটা গিভেন সারফেসের মধ্যে দিয়ে একটা সার্টেন ম্যাগনেটিক ফিল্ডের কতটুকু পোর্শন পাস করতেছে সেটাকে আমরা বলি ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ। সো আইডিয়াটা হচ্ছে এরকম, এটা একটু 3 ডাইমেনশনালি বোঝা লাগবে। আমি একটা 3 ডাইমেনশনাল ফিগার নেট থেকে আনার চেষ্টা করি। আর শুড ইউ সি সাম ইউটিউব শর্টস? নো শুডন্ট। না না, আচ্ছা থাক, ইউটিউবের জায়গায় থাকুক, আমরা ক্লোজ করে দিই। কি যেন দেখার চেষ্টা করতেছি। না না, মাঝখানে দেওয়া যাবে না, দাও একদম, সরি। এগুলো তো পিন দিছিলাম তো, আচ্ছা এগুলো আমি পিন করছি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই টুরগুলো দিই নাই, এই টুরগুলো এখনো বানানো হয় না। এই যে এগুলো হচ্ছে আপনার এএসআর বা ইয়া অলবস, এগুলো এই টুরগুলো এখনো বানায়নি, এই টুরগুলো আজকে বানাবো। এই যে এগুলো নেন। কত করে লেখেন নাই তো? আচ্ছা আপনি এগুলো নেন আগে, হ্যাঁ এই সবগুলো নেন, এখানে সবগুলো আছে, খুলেন। হ্যাঁ এফ ওই 5 এর নিচে 6 আছে। আচ্ছা প্যারা নাই। হ্যাঁ আর এই টুরগুলো আমি পিন দিয়ে দিতেছি একটু পরে। কি বলতেছিলাম? দুষ্ট করে না। হ্যাঁ তাহলে আমার কি অবস্থা বুঝো। চুপ থাকা। ওকে, আচ্ছা এই জিনিসটা নর্মালি দেখেন, এখানে আমাদের এই সারফেসের সাথে একটা সার্টেন এরিয়া ভেক্টর ইউনিট ভেক্টর হিসেবে, তোমার কি ভেক্টর পড়ছো? ম্যাথে আছে লাইক পৃথিবীতে না ফার্দারে? আচ্ছা ঠিক আছে। সো তোমরা জানো ইউনিট ভেক্টর কি জিনিস? বলো ইউনিট ভেক্টর কি জিনিস? আইজেকে তো হচ্ছে তোমার কার্টেসিয়ান এক্সিয়াল সিস্টেমের জন্য ইউনিট ভেক্টর, ডিফাইন ইউনিট ভেক্টর। কি? I'll tell you. Unit vector is a vector with a direction that has a magnitude of 1. It is precisely. So vectorটাকে তুমি the magnitude দিয়ে divide করো, what you get remaining is unit vector. So basically it's a vector with direction but it has a magnitude of 1. Anyway, surface can be vector. এবং সারফেসের ভেক্টর ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। এই যে এখানে তুমি দেখছি এন যে ইউনিট ভেক্টরটা দেখতেছো, উপরে হচ্ছে
টুপির মতো সিম্বল, দ্যাট ইজ আ সিম্বল ফর ইউনিট ভেক্টর। এই সিম্বলটা দিয়ে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে আমাদের এই রেক্ট্যাঙ্গুলার যে রেড সারফেসটা আছে, এই সারফেসের ভেক্টর ডিরেকশন কোন দিকে। এখানে একটা জিনিস দেখেন, বিকজ দ্য ডিরেকশন অফ এ সার্টেন সারফেস ইজ ডিফাইন্ড টু বি পারপেন্ডিকুলার উইথ দ্য সারফেস, when the surface is perfectly perpendicular with the manifold lines, the direction of the surface is parallel with the manifold lines. আমি কথাটা আবার বলতেছি এবং স্লোলি বলতেছি। The direction of a surface, if the surface is considered as a vector quantity, a area as a vector যদি জাজ করা হয়, সেই ভেক্টর এরিয়ার ডিরেকশন হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস in the direction of the red arrow that you see on the left figure. ম্যাক্স ফ্লাক্সে এখানে যে ফিগারটা দেওয়া আছে। সো ইন দ্যাট সিনারিও এই এন ভেক্টরটার ডিরেকশনটা হচ্ছে আমাদের সারফেসের ডিরেকশন। সো আই নিড টু আন্ডারস্ট্যান্ড, এই সারফেসটা যদি আমাদের পারপেন্ডিকুলার টু দ্য ম্যানিফিল লাইন্স থাকে, সেই সিনারিওতে নাম্বার অফ ফিলেন্স পাসিং থ্রু দ্য সারফেস হবে সবচেয়ে বেশি। যদি এটাকে টিল করতে 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 আস্তে আস্তে টিল করতে থাকি, তাহলে আমাদের নাম্বার অফ ফিলেন্স পাসিং থ্রু দ্য ম্যানিফিল পাসিং থ্রু দ্য সারফেস আস্তে আস্তে কমে যেতে থাকবে। হুইচ মিনস you are going to get the maximum number of field lines passing through the surface when the surface happens to be perfectly perpendicular with the manifold lines. In other words, the vector direction of the surface is perfectly parallel with the manifold lines. ঠিক আছে? সো আমাকে একটু আগে আদিবাল তাসনিমটা কোশ্চেন করছে যে ফাই ইকুয়ালস টু কি বিএন সাইন থিটা না বিএন কস থিটা। এটা ডিপেন্ড করা হচ্ছে যে তোমাদের কোশ্চেনে কোন অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে ডিফাইন করছে। লেট মি শো ইউ দিস থিং। মনে করেন লেট মি ইউজ ব্ল্যাক। মনে করেন এটা একটা সার্টেন গোলা সারফেস, এই গোলা সারফেসের মাঝখানে এই বরাবর একটা দাগ আছে। ইউ আর সিইং দ্য সারফেস ফ্রম দ্য সাইড, সো দিস ইজ আ পারফেক্টলি সার্কুলার সারফেস দ্যাট ইউ আর সিইং ফ্রম দ্য সাইড। এখন মনে করেন এই সার্টেন সারফেসের মধ্যে যদি আমাদের এই ডিরেকশনে ম্যানিফিল লাইন্স পাস করে, মনে করেন এই ডিরেকশনে ম্যানিফিল লাইন্স পাস করতেছে, আমি সারফেসটার থ্রি ডাইমেনশনাল অ্যাপিয়ারেন্স বোঝানোর জন্য ম্যানিফিল লাইন্সগুলোকে এইভাবে আঁকছি, সো দ্যাট সামহট অ্যাপিয়ার্স টু বি ম্যানিফিল লাইন্স। যদি এই লাইনটা হয় নাই, আমি এই লাইনটা একটু মুছে আঁকি, দিস লুকস ডিস্টার্বিংলি আনপ্যারালাল। অলরাইট, একটা জিনিস দেখেন, if we consider the angle that exists between the surface and the manifold direction, মনে করি এটা হচ্ছে আমাদের manifold direction এবং সারফেসের বেসিক এলিমেন্টের সাথে অ্যাঙ্গেল হচ্ছে, লেটস সে এই অ্যাঙ্গেলটা হচ্ছে মনে করো হচ্ছে থিটা। ইফ ইউ ডিফাইন ইট দ্যাট ওয়ে, সেই সিনারিওতে আমাদের ফর্মুলা দিতে হবে হচ্ছে ফাই ইকুয়ালস টু বি এ সাইন থিটা। এবং এটা তুমি ইজিলি মনে রাখতে পারবা। কীভাবে মনে রাখতে পারবা দেখো, when the surface becomes perfectly vertical, ফাই ভ্যালু সবচেয়ে কী হওয়ার কথা, বেশি হওয়ার কথা। অ্যান্ড সাইন থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি, তখন ফাই ভ্যালু কত হয়, ম্যাক্সিমাম হয়। সো ওই প্রপোর্শনালিটি থেকে বা ওই কনসেপ্ট থেকে তুমি এটা মনে রাখতে পারবা যে ইফ দ্য অ্যাঙ্গেল ডিফাইন্ড ইন দ্য কোশ্চেন ওয়ার দ্য অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যানিফিল্ড অ্যান্ড দ্য সারফেস ইটসেলফ, তখন আমাদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ভাইস ভার্সা সিনারিও, যদি কোনো সময় এরকম সিনারিও দেয় যে আমাদের এই অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে ডিফাইন করা নাই, আমি কপি দিস, হ্যাঁ সামহাউ কন্ট্রোল সি বাটনটা আমাদের মাইক্রোসফট ওয়ার্ড বোর্ডে কাজ করতে অনেকক্ষণ সময় লাগে। কেন? এই যে এখন সবগুলো সিলেক্ট হচ্ছে, একটা হয় নাই। Isn't that weird? Like really weird. Control C, Control V. এখন আবার হয়েছে। I think aliens are messing with us. There has to be some explanation which I am not careful about. So এটা হচ্ছে আমার আরেকটা সিনারিও। এখানে ওরা কোশ্চেনে তোমাকে হচ্ছে আমাদের এই সারফেসের ভেক্টর ডিরেকশন অলরেডি কোশ্চেনে দিয়ে দিছে। So I'm going to draw this with a different color. Let's say blue. মনে করো আমাদের এই সারফেসের ভেক্টর ডিরেকশন হচ্ছে এই দিকে, এই বরাবর একটা সলিড বা একটা ডটেড লাইন দিয়ে দিছে, এন্ড এখানে তোমাকে এই অ্যাঙ্গেলটাকে বলছে হচ্ছে থিটা। যদি সিনারিও এরকম হয়, সেই সিনারিওতে আমাদের ফাই এর ভ্যালু আসবে হচ্ছে ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা, because in this case when the theta would be perfectly zero, then you would have the maximum passing through.
When the theta becomes 90 degree, then you have 0 passing through. When the surface become parallel or perfectly slant, perfectly কি বলে in line with the magnetic field lines, তখন হবে হচ্ছে আমাদের বিয়ে cos theta. সো কোশ্চেন পরে বুঝতে হবে যে ওরা অ্যাকচুয়ালি কোন অ্যাঙ্গেলটাকে থিটা হিসেবে ডিফাইন করছে এবং সেটার উপর বেস করে তোমার এসেনশিয়াল ইকুয়েশনের সাইন রেশিও হবে না কোসাইন রেশিও হবে, এটা তোমার জাজ করতে হবে। হাউএভার এটা ছিল হচ্ছে একটা সিঙ্গেল সারফেসের জন্য। ফাইয়ের ডেফিনেশনের জন্য আমরা অ্যাকচুয়ালি বিয়ে কস থিটা বা বিয়ে সাইন থিটা কোনোটা ইউজ করি না। ফাইয়ের ডেফিনেশন তোমাদের সিলেবাসে কোনটা ইউজ করে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, দাঁড়াও এক মিনিট। So in my exams, হ্যাঁ নোহান ঠিক বলছো। ও এই যে মেরি ফ্লাস্কিং যে ডেফিনেশন তোমাদের সিলেবাসের লাস্টে থাকার কথা। এক মিনিট দাঁড়াও, আমি তোমাদের পিডিএফ থেকে দেখতেছি, হোল্ড আপ। We go 9702 work and then we go syllabus and then we go, তোমরা পরীক্ষা দিবা কত সালে? 25-এ পরীক্ষা দিবা, এই যে 25 সিলেবাস। ডেফিনেশন গুলো গেল কই? শুধু শুধু বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে যাচ্ছে, বই বাই করলে ভালো হতো।
হরের বইতে ম্যানিফ্লাস ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক ডেফিনেশন দেওয়া নাই। I don't recall যে এক্স্যাক্টলি ম্যানিফ্লাস ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন কোথাও ওয়ার্ড বাই ওয়ার্ড দেখছি কিনা। Is that there is a formula that you have to use when the math shows up. ফ্লাক্স লিঙ্কেজটা এখানে ক্যালকুলেট করতে বলছে, সো ফ্লাক্স লিঙ্কেজের ডেফিনেশন উপরে থাকার কথা। পাওয়া গেছে, এই যে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারের মধ্যে আছে। মাই ব্যাড। দেখেন এখানে ডেফিনেশন দেওয়া আছে হচ্ছে ম্যানিফ্লাক্স লিঙ্ক ইজ দ্য প্রোডাক্ট অফ ম্যানিফ্লাক্স ডেন্সিটি এন্ড দ্য এরিয়া নরমাল টু দ্য লাইন অফ ফ্লাক্স। এটা হচ্ছে বেসিক ডেফিনেশন। আর যদি আমরা এখানে থেটাটাকে ইনকর্পোরেট করতে চাই, for uniform manifold of flux density B which makes an angle theta with an area A, then the maniflux is given by the expression phi equals to BA sin theta, কারণ এখানে থেটাকে ডিফাইন করতে হচ্ছে angle between the area and the manifold, not with the area vector direction. যদি এরিয়া ভেক্টর ডিরেকশন বলতো তাহলে এখানে আমরা cos theta লিখতাম। না, এটা ডিপেন্ড করে তুমি থেটাটাকে কোথায় বসাইছো সেটার উপর। থেটাটাকে ফিগারের কোন জায়গায় বসাইছো সেটার উপর ডিপেন্ড করে সেটা cos theta হবে না sin theta হবে, which I'm trying to explain in these two different figures. That placement of the figure in placement of theta in the figure can give you two different expressions. Anyway, ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে যে যদি আমাদের একটা টার্ন অফ কয়েল থাকে তাহলে হবে শুধু এই ইকুয়েশন, বাট ইফ দেয়ার আর n নাম্বার অফ টার্নস ইন দ্য কেস পুরো এক্সপ্রেশনটাকে আবার n দিয়ে মাল্টিপ্লাই করতে হতে পারে। সো এটা হচ্ছে আমাদের টোটাল ফ্লাক্স লিঙ্কেজের ফর্মুলা। এরপরে আমাদের যে ইম্পর্টেন্ট জিনিসটা আছে সেটা হচ্ছে ইনডিউসড ইএমএফ এর ফর্মুলার জন্য। ইনডিউসড ইএমএফ was given by minus d phi by dt, so that can be written as minus d by dt of n b a sin theta or cos theta, তোমাদের ইকুয়েশন হিসেবে যেটা আসে সেটা এখানে বসাবা। আমি আপাতত sin theta বসাইলাম, ডিফারেন্সিয়েট করে সেখান থেকে আমাদের cos theta এর মতো একটা রিলেশনশিপ আসবে। সো দরকার মতো সেটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হতে পারে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে যে তোমাদের সিলেবাসের ভলিউমের জন্য নরমালি যে রেট অফ চেঞ্জ মেনশন করতে বলে সেটা একটা টিপিক্যাল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ তোমাদেরকে আমি এক্সাম্পল হিসেবে দেখাই দিচ্ছি। এই পার্টটা একটু ভালো করে খেয়াল করেন। Let's consider a certain question. Question হচ্ছে এরকম, in a generator হাত কাটবে, careful. Magnetic field strength (1.2 মিলি-টেসলা). কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট ম্যাক্সিমাম কি তোমরা বের করতে পারবা? ম্যাক্সিমাম কি বের করা পসিবল এখান থেকে?
না পসিবল না। পসিবল হ্যাঁ এন এর ভ্যালুটা একটু পরে দিতেছে বাবা। পসিবল। এই হচ্ছে দুটা কোশ্চেন। অ্যাভারেজ ইএমএফ বের করার জন্য তোমার মাথা খাটা বের করতে হবে যে অ্যাভারেজ কেন বের করা যায়, আর ম্যাক্সিমাম বের করার সিস্টেম হচ্ছে অ্যাভারেজ ইএমএফ ইন্টু √2 আরপিএমএস, এই আরএমএস ভেলোসিটি, আরএমএস প্রপোর্শন দিয়ে ম্যাক্সিমাম বের করা যায়। আচ্ছা এই সিনারিওটা একটু আস্তে আস্তে বুঝি। দের ইজ স্কোয়ার কয়েল। স্কোয়ার কয়েল মানে হচ্ছে আমাদের ডাইমেনশনে খুব একটা বদল করা লাগবে না। দ্য পার্ট দ্যাট ইজ রোটেটিং হুইচ হ্যাজ এ টোটাল সারফেস এরিয়া অফ 10 স্কোয়ার ইন সেন্টিমিটার স্কোয়ার অথবা 0.01 স্কোয়ার। ইট ইজ 2000 টার্নস। সো এন এর ভ্যালু দেওয়া আছে, আমাদের রোটেশন দেওয়া আছে 2400 আরপিএম। অ্যান্ড একটা জিনিস চিন্তা করো, হ্যাভ এ লুক অ্যাট মি, whenever the coil, let's say এটা হচ্ছে আমাদের মনে করো কয়েলের টোটাল ওরিয়েন্টেশন, দিস ইজ নট পারফেক্ট স্কোয়ার বাট বি আর উইথ মি। মনে করো এদিক থেকে আমাদের নর্থ পোল টু সাউথ পোল ম্যারিফ্লুয়েন্স ট্রাভেল করতেছে। You need to understand that whenever the coil is at this orientation, then the magnetic flux value is 0. When the coil goes to this position, the magnetic flux value is maximum. When the coil rotates past this position and further over here, then magnetic flux is once again 0. তার মানে হচ্ছে তুমি যদি অ্যাভারেজ ইএমএফ বের করতে চাও, ইউ ক্যানট ক্যালকুলেট ফ্রম দিস পজিশন টু দিস পজিশন, কারণ এই দুই পজিশনের ভ্যালু কত, 0 and 0. Although you cannot calculate between this position and this position, কারণ এই দুই পজিশনে তোমার magnetic flux ভ্যালু হবে কত, ম্যাক্সিমাম অ্যান্ড ম্যাক্সিমাম, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। ইউ ক্যান ক্যালকুলেট বিটুইন দিস টু পার্টস, কারণ এটার একটা ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, একটা ভ্যালু সবচেয়ে কম। টিপিক্যালি কনভেনিয়েন্ট প্রসেসটা হচ্ছে ইফ ইউ ক্যালকুলেট দ্য ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ ভ্যালু ফ্রম দ্য হরিজন্টাল ওরিয়েন্টেশন টু দ্য ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, কারণ এই পজিশনে আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ থেকে 0, এই পজিশনে ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয় হচ্ছে ম্যাক্সিমাম। সো উই নিড টু সামহাউ বি এবল টু ক্যালকুলেট যে অলটুগেদার আমাদের 1/4 সাইকেল রোটেট করতে কতটুকু টাইম দরকার হয়। So let's try to do that. 2400 rpm কে ফার্স্ট আমরা একটু মানুষ করব। সো যদি সলিউশন করা ট্রাই করি, দিস ইজ গোনা লুক সামথিং লাইক দিস। rpm ইকুয়ালস টু হচ্ছে 2400 revolution divided by 60 সেকেন্ড। So 40 revolution per second. তো এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাই না? সো therefore ফ্রিকোয়েন্সি হচ্ছে 40 per second, তাহলে টাইম পিরিয়ড হবে কত, 1/40 per second, তার মানে আসবে হচ্ছে 0.025 সেকেন্ড। আচ্ছা এই জিনিসটা ভালো করে বুঝেন, একটা ফুল রোটেশন করার জন্য আমাদের টোটাল 0.025 সেকেন্ড সময় লাগতেছে। এখন আমাদের বের করা দরকার
যে কয়েলটা পারফেক্টলি হরাইজন্টাল ওরিয়েন্টেশন থেকে পারফেক্টলি ভার্টিক্যাল ওরিয়েন্টেশন, ইফ ইট গোজ ইন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, এইটুকু ঘুরতে মোট কতটুকু সময় লাগে। সো উইচ মিনস ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ারমেন্ট ফর কোয়ার্টার অফ এ সাইকেল। সো দেয়ারফর T/4 এটার ভ্যালু হবে হচ্ছে 0.025 ডিভাইড বাই 4। এটাকে আমি ব্রেকডাউন করতেছি, কারণ ব্রেকডাউন করলে হচ্ছে আবার বড় একটা নাম্বার আসবে। কত আসে বাবা? কোয়ার্টার করতেছি কারণ হচ্ছে আমাদের হরাইজন্টাল ওরিয়েন্টেশনে আমাদের ম্যারিক ফ্লাক্স লিঙ্কেজ যে ভ্যালু থাকবে হচ্ছে পারফেক্টলি 0 if you consider the Marie-Fields horizontal, and when the coil becomes perfectly vertical, in that position the Marie flux linkage value becomes maximum. We are trying to calculate যে আমাদের কোন পজিশন দুটার জন্য আমাদের Marie flux linkage ভ্যালু সবচেয়ে বেশি হয়। So we can mathematically calculate out how much is the Marie flux linkage change, that is d phi, or you can say delta phi, and that would be the maximum minus 0, and how much time it takes for it to change from the 0 to maximum value. তারপর যদি আমরা সেই ডিফাইকে যদি টি দিয়ে ডিভাইড করে দেই, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম, দ্যাট ইজ T/4, ওই তখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম ইএমএফটা বাই করতে পারবো, সরি অ্যাভারেজ ইএমএফটা বাই করতে পারবো, যে আমাদের টোটাল এই টোটাল কোয়ার্টার সাইকেলের অ্যাভারেজ ইএমএফ কতটুকু প্রডিউস হচ্ছে। বসাতে ভ্যালুগুলো কত কত আসে। এন হবে হচ্ছে 2000 টার্ন বলছিলাম, বি হবে হচ্ছে 0.1 ইন্টু 0.1, হ্যাঁ সরি এটা হচ্ছে এরিয়া, সরি, আর বি হবে হচ্ছে 1.2 মিলিমিটার স্কয়ার বলছিলাম না। সো 1.2 ইন্টু 10⁻³ ডিভাইড বাই 6.25 ইন্টু 10⁻³ মাইনাস 0 টাকা লিখলাম না, কত আসে 3.84 ভোল্ট। সো লাকিলি খুব ভালো একটা ভ্যালু আসছে, আসমান জমিনের মতো ছোট বড় আসে নাই, pretty manageable. ওয়াও। তো 3.84 ভোল্ট আসলো, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম অ্যাভারেজ ইএমএফ প্রডিউস ফর দ্য কোয়ার্টার অফ এ সার্কেল। সো আইডিয়াটা হচ্ছে এরকম, যে জিনিসটা একটু গ্রাফে এঁকে দেখাই। when the if I show you the change of, let's say, Marie flux linkage phi versus T value, when the coil is perfectly horizontal তখন আমাদের Marie flux linkage value হবে 0, when the coil becomes perfectly vertical Marie flux linkage value হবে হচ্ছে ম্যাক্সিমাম। এটা হচ্ছে আমাদের যত কয়েলটা যত ঘুরতে থাকবে তত আমাদের Marie flux linkage এরকম সাইনোসয়েডাল শেপে চেঞ্জ হতে থাকবে। এই শেপটাকে তুমি যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করে নেগেটিভ করো, সেটা ছিল হচ্ছে সাইন কার্ভ, সাইন কার্ভে ডিফারেন্সিয়েট করলে কি হয়, কস, কসকে নেগেটিভ করলে মাইনাস কোসাইন। আমি যদি এখানে রেফারেন্স লাইনগুলো যদি আমরা একটু এঁকে নেই ড্রয়িং এর সুবিধার জন্য, সেটা এখানে একটা বড় একটা পয়েন্ট হবে। সো আমাদের ইনডিউস ইএমএফ এর গ্রাফটা হবে হচ্ছে মাইনাস কোসাইন কার্ভ। সো উই ক্যান হ্যাভ টু স্টার্ট ফ্রম হিয়ার। বেসিক্যালি এই গ্রাফে নেগেটিভ গ্রেডিয়েন্ট আমরা এখানে আঁকতেছি, এই 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 and so on and so forth. সরি ভুল লাগছে, লাস্টের দুটো লাইন ভুল লাগছে। এটা হবে হচ্ছে এই জায়গায় এন্ড দেন এরকম। সো এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ইন্ডাস্ট্রি এমএফ এর ভ্যালু। এখন ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে আমাদের যে আমরা অ্যাভারেজ ইএমএফ পাইলাম, অ্যাভারেজ ইএমএফ থেকে চাইলে আমরা ম্যাক্সিমাম ইএমএফ ক্যালকুলেট করতে পারবো বাই দ্য আইডিয়া অফ আরএমএস ভ্যালু। সো ম্যাক্স ইএমএফ এর ভ্যালু হবে হচ্ছে √2 ইনটু অ্যাভারেজ ইএমএফ। সেটা ভ্যালু বসায় দেখেন কত আসে, √2 ইনটু 3.84 কত আসে,
5.43 ভোল্ট। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ইএমএফ এর ভ্যালু। ম্যাথের কনসেপ্টটা বোঝা গেছে কিনা, কিভাবে করলাম। আমি তোমাদেরকে ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই জাস্ট টু কনভিন্স অফ দ্য ফ্যাক্ট। সেটা হচ্ছে যদি আমরা কয়েলের অরিয়েন্টেশনকে 0 to 0 জাজ করলে আসলে কোনো লাভ নাই, বিকজ দিস ইজ গোনা এন্ড আপ উইথ জিরো ভ্যালু। বাট লেটস আমি এই অরিয়েন্টেশন থেকে যদি এই অরিয়েন্টেশনে যাই, আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এই পজিশনে তোমার ম্যারিড ফ্লাক্স লিঙ্কেজ ভেক্টর কোয়ান্টিটি হিসেবে যদি পজিটিভ ধরো, তাহলে এই অরিয়েন্টেশনে গিয়ে ভেক্টর কোয়ান্টিটি হিসেবে কত আসবে? নেগেটিভ আসবে। সো ওইখানে তোমার টোটাল রোটেশনের টাইম লাগবে হচ্ছে T/2। কত লাগবে? T/2। তুমি যদি সেই ক্যালকুলেশন করো তাও তোমার অ্যাভারেজ ইএমএফ ভ্যালু সেমই আসার কথা। দিস জাস্ট কনসিডার দিস অপোজিট আইডিয়া, del phi by del t for average EMF. সো এখানে যদি আমি হচ্ছে ধরি হচ্ছে একটা পজিটিভ ডিরেকশন ইএমএফ একটা নেগেটিভ ইএমএফ ডিরেকশন, সো এটা হবে হচ্ছে NBA মাইনাস NBA ডিভাইড বাই T/2। বুঝা যাচ্ছে কি? সো যদি এখানে আমরা ভ্যালুগুলো বসাই, উই ক্যান গেট 2NBA ডিভাইড বাই T/2। সো এখানে তুমি ভ্যালুগুলো আবার বসাও। 2 ইন্টু n ছিল কত? 2000 টার্নস, b ছিল 1.2 ইন্টু 10⁻³ তারপর ছিল হচ্ছে এরিয়া ছিল হচ্ছে 0.1 ইন্টু 0.1 মিটার স্কোয়ার করলে, আর t ছিল হচ্ছে 0. কত ছিল পাইছিলাম? 0.025 ডিভাইড বাই 2। এই হিসাবে তুমি যদি করো তুমি ওই 3.84 ভোল্টই পাবা। বসায় দেখো ক্যালকুলেটরে। সিম্বল আসে না? আসে নাই? আচ্ছা, সেম ভ্যালু আসার কথা, সেম ভ্যালু আসে। সো ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে এটা সেম ভ্যালু আসার মেইন রিজনটা হচ্ছে বিকজ অ্যাভারেজ ইএমএফ ওভার দ্য সাইকেল ভ্যালু আমাদের চেঞ্জ হওয়ার কথা না। কারণ হচ্ছে নাও উই আর জাজ আই এম ট্রাইং টু, দেখো এখানে আগে ধরছিলাম 0। সো আগে এখানে T/2 কেন করছি বলতেছি আমি শোয়িং দ্য ডিফারেন্ট ক্যালকুলেশন। আগের ক্যালকুলেশনটা জাজ করছিলাম হচ্ছে কয়েলের অরিয়েন্টেশন হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল, সো 0 থেকে ম্যাক্সিমামের জন্য। ইফ ইউ ওয়ান্ট টু কনসিডার ইট এ ডিফারেন্ট ওয়ে, ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট ইট ফ্রম দিস পজিশন টু দিস পজিশন, তো এখানে যদি তোমার যদি কি বলে ম্যারিড ফ্লাক্স লিঙ্কেজ ভ্যালু যদি পজিটিভ হয়, এই পজিশনে ম্যারিড ফ্লাক্স লিঙ্কেজ ভ্যালু কি হবে? নেগেটিভ হবে। বাট দুইটার ভ্যালু ইন্ডিভিজুয়ালি ম্যাগনিটিউড ওয়াইজ ম্যাক্সিমাম হওয়ার কথা না। শুধু টি এর ভ্যালু ছিল হচ্ছে 0.025, T/4 এর ভ্যালু ছিল 6.25 × 10⁻³ বুঝছো? সো এইভাবে অ্যাভারেজ ইএমএফ ক্যালকুলেট করে আমরা নেসেসারি ম্যাথসগুলো করতে পারি। সেই ধরনের ম্যাথস পরীক্ষায় আসে, এই ধরনের ম্যাথস পরীক্ষায় সাকসেসফুলি করতে পারতে হবে। এটা গেল হচ্ছে একটা পার্ট। এরপর যে জিনিসটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের মোটরের কোশ্চেন থেকে, মোটর চ্যাপ্টার থেকে অনেক সময় আমাদেরকে ডেভেলপ করতে হয়, কি বলে মোটরের ওভারঅল টর্ক বাই করতে হয়। বুঝছো কি বলছে? টর্ক মানে হচ্ছে টার্নিং ইফেক্ট, মোমেন্ট। মোমেন্টের টর্ক বের করে একটা কোশ্চেন তোমাদেরকে দেখাই, কারণ এই কোশ্চেন আঁকতে গেলে আমার জানটা খারাপ হবে। আমি জাস্ট filling out one question. কি কি সেটা? হ্যাঁ, he has finally decided to go for the surgery এই রমজানের মধ্যে। কোথায়? বুঝছি। It's a difficult process. It gives general anesthesia. অবশ্যই আমি যাই তার আরো ভয় দেখাবো।
আপনি ঘুমেতে করে দেখলে আপনার নাকটাই নাই। এবার বললেন টু হোলস আমার আল্লাহ। We shouldn't do this, but it's fun. আচ্ছা, এটাকে একটু বড় করব আমি, বড় করে তারপর তোমাদেরকে সলিউশন করে দেখাচ্ছি। 1 মিনিট, আমি এটাকে just place it over here and make this bigger. দেখা যাচ্ছে না পুরো কোশ্চেন? লেখাপড়া হচ্ছে? কারেক্ট আনসার হচ্ছে ইয়েস। আমাকে এক্সটেন্ড করতে হেল্প করবে? ইয়েস। ওরে মাইক্রোসফট হোয়াইটবোর্ড এআই, কোথাও না কোথাও তো কিছু না কিছু ঢুকাবেই, এটা তো খুবই স্বাভাবিক। এআই ইজ বিকামিং লাইক এ ভাইরাস, লাইক হিউম্যান বিং। বলুন দেখো, এই কোশ্চেন একটু আস্তে আস্তে আমরা বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমার একটা কোশ্চেন যেখানে আমাদের একটা মোটর আছে। আগে কোশ্চেন বলছিলাম হচ্ছে এক্সটার্নালি আমরা একটা কলকে জেনারেটরের মধ্যে রোটেট করতেছিলাম, রোটেট করে আমরা ইএমএফ জেনারেট করতেছিলাম। এখানে হচ্ছে সিনারিও উল্টা, আমরা কারেন্ট সেন্ড করে আমরা হচ্ছে ফোর্স জেনারেট করব, ফোর্স থেকে আমরা রোটেশন বাই করব। খেয়াল করো, a small rectangular coil ABCD contains 140 turns of wire. So যেহেতু আমাদের এখানে অলরেডি টার্নস নাম্বার বলে দিয়েছে, সো আই এম গোনা ডু দ্য necessary labeling। এখানে আমি ক্যাপিটাল এন লিখে রাখলাম। The sides AB and BC of the coil are lengths of 4.5 and 2.8 cm respectively, as shown in figure 6.1. The coil is held between the poles of a large magnet so that the coil can rotate about an axis through its center. Dotted line হচ্ছে আমাদের rotational axis. The magnet produces an uniform magnetic field of flux density B between its poles. When the current in the coil is 170 milliampere, the maximum torque produced in the coil is 2.1 × 10⁻³ Newton meter. So the maximum torque level already বলে দিয়েছে। So এটা হচ্ছে আমাদের কারেন্ট, আমি এখানে I লিখলাম, টর্ক লেভেল হচ্ছে এটা, এখানে আমি টাউ লিখে রাখলাম। For the coil, in the position of maximum torque, state whether the plane of the coil is parallel to or normal to the direction of the magnetic field lines. এই কোশ্চেনটাকে ভালো করে বুঝো। For the coil in the position for maximum torque, state whether the plane of the coil is parallel to or normal to the direction of the magnetic field. It should be parallel to the magnetic field. কারণ হচ্ছে কয়েল যখন প্যারালাল থাকবে তখন ভেলোসিটি ভেক্টরগুলো, তখন কারেন্ট ডিরেকশন থাকবে হচ্ছে কারেন্ট across the into the page or out of the page. In that case the force direction will be perpendicular. ফোর্স যখন পারপেন্ডিকুলার হবে তখন তোমার পারপেন্ডিকুলার ডিসটেন্স তো কি হবে? বেশি হবে। সো লেট মি ড্র দিস ফর ইউ টু মেক বেটার সেন্স। মনে করেন এটা হচ্ছে আমাদের এডি ওয়ালের কারেন্ট ছবিতে যে ভিউটা আছে সেটা, এটা হচ্ছে এখানে হচ্ছে এ, এটা হচ্ছে ডি। মনে করেন আমাদের এডি ওয়্যারটা এরকম একটা সার্কুলার মোশনে ঘুরতে পারে, ঠিক আছে? আমাদের এখানে কোথাও পাস মাইনাস দেওয়া নাই। সো ফর দ্য সেক অফ মেকিং দ্য ডিসকাশন, মনে করো আমার এ ওয়্যারের কারেন্ট হচ্ছে ডট আর ডি ওয়্যারের কারেন্ট হচ্ছে মনে করো ক্রস। magnetic field lines are traveling from north pole to south pole. So let's say এটা হচ্ছে সিনারিও। তাহলে আমাদের এই ডট ওয়্যারের কারেন্ট ফোর্স হবে কোন দিকে? দেখো, এটা হচ্ছে আমাদের ফোর্স ডিরেকশন, প্রসপেক্টিভ ফোর্স ডিরেকশন হচ্ছে এরকম। সো magnetic field ডিরেকশন হচ্ছে এদিকে, এদিকে হচ্ছে আমাদের কারেন্ট ডিরেকশন, এদিকে হচ্ছে আমাদের ফোর্স ডিরেকশন। সো এইটার ফোর্স ডিরেকশন কোন দিকে হওয়ার কথা? উপরের দিকে। এই ফোর্স ডিরেকশনটা হবে হচ্ছে এদিকে। সারা তুমি পরীক্ষা দিয়েছ? অফিস আপুকে বলো, আপু উইল হেল্প ইউ, অফিসে আছে। আর এইটার ফোর্স ডিরেকশন হবে নিচের দিকে। বাট এই কন্ডিশনে when the coil is perfectly in horizontal position, in that case আমাদের কি মিটিং কি ক্লোজ হয়ে গেছে? হ্যাঁ না, 5 মিনিট আছে। আচ্ছা আমি একটু নতুন লাইন দেবো, প্যারা নাই। So when the coil is in the horizontal position, then you get with respect to the mid position this much perpendicular distance for this force and this much perpendicular distance for this force. But after a while the coil rotates a little bit and let's say the coil now comes to this orientation. তখনও তোমার ফোর্সের ভ্যালু কি থাকবে? সেমই থাকবে, কারণ বিআইএল সাইন থিটার বিআইএল সবগুলো কি আছে? সেমই আছে। As a but what you're going to have decrease is in terms of your what? বলো কি কমে যাবে? পারপেন্ডিকুলার ডিসটেন্স এখন কমে যাবে। এখন নতুন পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে যাবে এইটুক, আর এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স হয়ে যাবে এইটুক। তোমার কল যত রোটেট করতে থাকবে তোমার ইফেক্টিভ টর্ক বা মোমেন্ট তত আস্তে আস্তে কি হবে? কমে যেতে থাকবে। ফোর্সের ভ্যালু কি থাকবে? সেমই থাকবে। এই তো থেটাটা অ্যাকচুয়ালি বাড়তেছে।
না, কমতেছে না, বাড়তেছে, কিছু কিছু একটা হইতেছে। হ্যাঁ, সাইন থিটা কমতেছে। না, ফোর্স কমবে না। ফোর্স কেন কমবে না এই জিনিসটা তোমার বুঝাই দিচ্ছে, খেয়াল করেন। এই যে আমি এখানে আঁকছি কিভাবে, আমি আঁকছি হচ্ছে অ্যাজিউম করে এখানে হচ্ছে নর্থ পোল, এখানে হচ্ছে বড় একটা সাউথ পোল, তাই না? তো ম্যানিফিলেন্স গুলো হচ্ছে এরকম। এই যে কারেন্ট ক্যারিং যে ওয়্যারটা আছে, দ্যাট ইজ দিস ওয়্যার, ইটস এবি ওয়্যার, এইটা থ্রু আউট দ্য রোটেশন পারপেন্ডিকুলার টু ম্যানিফিলেন্স থাকার কথা না। লুক অ্যাট মি, মনে করো এটা হচ্ছে আমাদের ম্যানিফিল্ড, এদিকে এটা হচ্ছে মনে করো আমাদের এবি ওয়্যার, এবি ওয়্যার ঘুরতেছে এইভাবে। তাহলে এই ম্যানিফিলেন্সের সাথে এই ওয়্যারের কারেন্ট তো কোনো সময় 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো কিছু হইতেছে না। বাট ফোর্সের অ্যাঙ্গেলটা কি হচ্ছে, সেন্টারের সাথে ডিফারেন্ট হচ্ছে, বুঝছো? এই সিনারিওতে বিআইএল সাইন থিটার সাইন থিটার ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে পারফেক্টলি 90 ডিগ্রি। দ্যাটস হাউ দ্য হোল থিং ইজ ডিজাইন্ড। হোয়াট ইজ চেঞ্জিং ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন দ্য ফোর্স অ্যান্ড দ্য পিভট পয়েন্ট। ঠিক আছে, ওই চেঞ্জের জন্য আমাদের এই ভ্যালুগুলো আসতেছে। সেটা গেল এখানে পার্ট। সো এখানে আমাদের কোশ্চেনের কারেক্ট আনসার, এই কোশ্চেনের কারেক্ট আনসার হবে হচ্ছে প্যারালাল। এটা প্যারালাল লিখলাম। ফর দ্য কয়েল ইন দ্য পজিশন শোন ইন ফিগার 6.1 ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অন দ্য সাইড এবি অফ দ্য কয়েল। শুধু এবি সাইডে যদি কয়েল বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স লাগবে। এখানে আমাদের দেখো একটা জিনিস বলে দিচ্ছে, দ্য ম্যাক্সিমাম টর্ক প্রডিউস ইন দ্য কয়েল ইজ 2.1 × 10⁻³ নিউটন মিটার। এই ম্যাক্সিমাম টর্ক কিন্তু দুইটা ফোর্সের জন্য প্রডিউস হবে। এটা এদিকে একটা ফোর্স থাকবে, এদিকে একটা ফোর্স থাকবে। মনে করো দুটো ফোর্স মিলে কি জেনারেট করে, টর্ক জেনারেট করে। সো আমাদের টর্ক বের করার ফর্মুলা হচ্ছে ফোর্স অন এনি অফ দ্য সাইড, বলেন। এবার টু পিন দিব কয়টা? উইন্ডোজ ই, it opens the explorer। আচ্ছা, এটা মিটিং শেষ, আমি মিটিং এটা ক্লোজ করে নতুন লিংক দেবো, অন জয়েন করে থাকবো। অন কোনো প্যারেন্টসরা কিছু বলে না এখানে, সাত সকালে এতগুলো জিপ পাঠাইলাম। বলো। আল্লাহ, না না না, আচ্ছা ঠিক আছে, যাও। দিছি, এই লিঙ্কে ক্লাস চলবে হচ্ছে একটা 5 বা ম্যাক্সিমাম একটা 10 পর্যন্ত, তারপর নামাজ পড়তে যাও। আমাদের এখানে একটা সময় নামাজ বললাম, দেখো। সো এখানে আমরা যদি টোটাল ফোর্স ক্যালকুলেট করতে চাই, আমাদের আইদার হচ্ছে আমাদের টোটাল টর্ক হিসাব করলে হচ্ছে আমাদের এফ ইন্টু 2.8, কাপলের ফর্মুলা কি, ওয়ান অফ দ্য ফোর্সেস ইন্টু পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন বোথ অফ দেম। হ্যাঁ, সো এফ ইন্টু 2.8 ইন্টু, এটা আনসার আমাকে বের করতে বলছে কি ইউনিটে, দেখো তো, নিউটনে বের করতে বলছে। সো 10⁻³ লেখা লাগবে, সরি -2 সেন্টিমিটারের জন্য, ইকুয়ালস টু হবে হচ্ছে 2.1 10⁻³
এখান থেকে দেখো তো এফ এর ভ্যালু কত আসে। হ্যাঁ, যদি 1.4 ধরি তাহলে 2.1 কে আবার 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ আমাদের টর্ক তো পড়েছে হচ্ছে দুটো ফোর্সের জন্য, এই পাশে একটা আপার ফোর্স, একটা ডাউনওয়ার্ড ফোর্স। আর যদি আমি কাপল হিসেবে জাজ করি তাহলে আমাদেরকে আর ওই বদল করা লাগতেছে না, তো ইচ্ছা যে কোনো একভাবে জাজ করতে হবে। কত সেটা 0.075 নিউটন। আচ্ছা 0.075 নিউটন, এটা হচ্ছে একটা ফোর্স বের করলাম। হোয়াট ইজ দ্য ফোর্স অন দ্য সাইড বিসি অফ দ্য কয়েল? এটা হচ্ছে 0, কারণ বিসি পার্টের কারেন্ট হচ্ছে এই ইনস্ট্যান্টে প্যারালাল টু দ্য ম্যানিফিল্ড লাইন, সো কোনো ফোর্স জেনারেট হবে না। জায়গাটুকু দিয়েছে শুধু কনফিউজ করার জন্য, সো কনফিউজ হবে না। সিতে বলছে ইউজ ইউর আনসার টু B1 টু শো দ্যাট দ্য ম্যানিফ্লাক্স ডেন্সিটি B বিটুইন দ্য পোলস অফ দ্য ম্যাগনেট ইজ 70 মিলি টেসলা। Use your answers to B1 to show that the magnetic flux density B between the poles of the magnet is 70 millitesla. এখানে কোথাও আমাদের এই পর্যন্ত আমাদের টার্নস অফ দ্য কয়েলের কথা বলা নাই। সো ডাউন দ্য কোশ্চেন কামস F equals to BIL sin 90 ডিগ্রি। এখান থেকে এখন তোমাকে B বাই করতে বলছে, সো B এর ভ্যালু হবে হচ্ছে F ডিভাইড বাই IL। F কত পাইছিলা? এটা ছিল এই ফিগারের পোর্শন, সো এটা এখানে বাদ। এটা ছিল হচ্ছে 0.075, আই হচ্ছে 170 মিলি অ্যাম্পিয়ার, 170 × 10⁻³ আর টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার দ্যাট ইজ কাটিং অ্যাক্রস দ্য ম্যানিফিল্ড লাইনস সেটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। হ্যাঁ, 4.5 ডিভাইড বাই 100, দেখো যেটা টোটাল হিসাব করে কত হয়, 70 মিলি টেসলা হয়ে যাওয়ার কথা। মিলছে? মিলে নাই? ওহো, এই দেখো 140 টার্মস অফ ওয়্যার। সেজন্যই বলতেছিলাম যে এন এন আসলে তো আপনি বলতেছেন না। আমি নাই বলছিলাম? হ্যাঁ, হায় হায়, এখানে একটা এন দিতে হবে, সেখানে একটা নীল নীল লিখতে হবে। এই এন হচ্ছে 140, সো এখানে একটা 140 আসবে। 140 লিখতে ভুলে গেছিলাম। এখন বসাও, এখন মিলছে 0.7, হ্যাঁ 70 মিলি টেসলা মিলছে। ওকে, D1 দেখেন। D1 বলছে স্টেট ফ্যারাডেজ ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এখানে ফ্যারাডেজ ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লিখবা, লটা খুবই সিম্পল, সেটা হচ্ছে induced EMF in a coil is directly proportional to the rate of change of magnetic flux linkage across that coil. আর বলতেছি induced EMF within a coil is directly proportional to rate of change of magnetic flux linkage in that coil. D2 তে বলছে the current in the coil in A is switched off and the coil is positioned 6.1. সো আমাদেরকে কারেন্ট সেন্স অফ করে দিয়ে আমরা হচ্ছে কয়েলটাকে এই পজিশনে এনে স্টপ করছি। The coil is then turned through an angle of 90 degree in a time of 0.14 second. Calculate the average EMF induced in the coil. যে এখানে এখন আমরা হচ্ছে ডিসি মোটরটা সুইচ অফ করে এটা জেনারেটর ইউজ করব। তো টোটাল এভারেজ ইএমএফ কত প্রডিউস হতে পারে হিসাব করেন। 90 ডিগ্রি যদি রোটেট করি, এই কন্ডিশনে আমাদের ফাই এর ভ্যালু হচ্ছে 0, ফুল 90 ডিগ্রি রোটেট করলে ফাইয়ের একটা ভ্যালু আসবে। সেই ফাইয়ের ভ্যালুটা হবে হচ্ছে কত, আমি লিখি এখানে ইনডিউসড ইএমএফ equals to delta phi divided by t। এখানে ডেল্টা ফাই মানে হচ্ছে ফাই মাইনাস 0 equals to ফাই মাইনাস 0 divided by t equals to হবে হচ্ছে ফাই ভ্যালু হবে হচ্ছে NBA, n হচ্ছে 140 into 17 × 10⁻³ আর টোটাল এরিয়াটা হবে হচ্ছে 4.5/100 into 2.8/100 divided by 0.14.
0 পয়েন্ট এরকম। আচ্ছা গেল, তো তুমি এটা নাও। ও আচ্ছা ঠিক আছে। সো আমাদের ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেনগুলো হতে পারে, এই ধরনের কোশ্চেনগুলো হচ্ছে বেসিক ইলেকট্রোম্যাগনেটিক চ্যাপ্টার থেকে হয়। এটা গেল হচ্ছে একটা পার্ট। এরপর জিনিসটা আমাদের লাগবে কিসের শেষ, এই ম্যাথ শেষ। I have to zoom in because this was very small font. হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিক নাই, এই দুটাকে লেফটে সরানো দরকার, আমার অ্যালাইনমেন্ট মেস আপ হয়ে গেছে। Okay, I'll try. ইমেজটা, এই ইমেজটা সিলেক্ট হয় নাই। হ্যাঁ এখন হয়েছে। ওয়াও, সবাই অ্যালাইনমেন্টে আছে, সবাই এলিমেন্ট আছে, সবার সাথে মুভ করতেছিল। আর এইটা না উপরের গুলা। ওইটা পারফেক্টলি আইন করা ডিফিকাল্ট, থাক সমস্যা নেই। আচ্ছা এই পর্যন্ত গেল হচ্ছে আমাদের বেসিক ম্যাথমেটিক্যাল কিছু প্রসিডিউর। এরপর আমাদের কিছু নতুন জিনিসপত্র শেখা লাগবে। নতুন জিনিসপত্র আমাদের এক নম্বর হচ্ছে কারেন্ট ব্যালেন্স। নতুন জিনিসপত্র আমাদের বেশ কয়েকটা নতুন জিনিসপত্র আছে। একটা হচ্ছে কারেন্ট ব্যালেন্স। কারেন্ট ব্যালেন্স তো তোমরা পারো। না পারি না। নষ্ট বলা এই যে এটা হচ্ছে কারেন্ট ব্যালেন্সের ভালো ছবি। এখানে তোমাদের মোস্ট কোশ্চেন এই ফরম্যাটে হয়। তোমাদের কোশ্চেনগুলো অলমোস্ট কখনোই আমি হচ্ছে যে মেকানিক্যাল যে ফরম্যাটটা আছে, যেটা আমরা মোমেন্ট দিয়ে জেনারেট করি, যে এইটা হচ্ছে একটা মোমেন্ট জেনারেটের একটা ফরম্যাট, এটা এই ফরমেশনে আমি তোমাদের সিলেবাসের কোশ্চেন দেখি নাই। সো তোমাদেরকে এটা নিয়ে বদার না করলেও হবে। দিস ফিগার ওয়ার্কস ভেরি ওয়েল ফর ইউ। সো এই কনসেপ্টের বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমাদের যে ইউ শেপ যে ম্যাগনেটটা আছে, সেই ম্যাগনেটের একটা সার্টেন ওয়েট থাকবে whenever there is no current flow in the metal rod. But if you switch on some current in the metal rod, depending upon the direction of the metal rod current and the direction depending upon the force experienced by the metal rod and vice versa, opposite direction of force experienced by the magnetic field, there will be some variation in the reading of the digital top end balance. So তোমার রিডিং বাড়তে পারে। রিডিং বাড়া মানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ইজ বিং পুশড ডাউনওয়ার্ডস, হুইচ উড মিন দ্য ওয়্যার অর দ্য ম্যাগনেটিক রড ইজ বিং পুশড আপওয়ার্ডস। এবং এখানে আমাদের যতটুকু ফ্লাকচুয়েশন অফ রিডিং আসবে, ওটাকে তুমি যদি নিউটনে কনভার্ট করো, দ্যাট ইজ গোনা বি দ্য প্রিসাইজ ভ্যালু অফ দ্য ম্যাগনেটিক ফোর্স দ্যাট ইজ ওয়ার্কিং বিটুইন দ্য কারেন্ট ইন দ্য মেটালিক রড অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড। সো এফ ইকুয়ালস টু বিআইএল সাইন থিটার যে অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে এখান থেকে আমরা বাই করতে পারবো। ওই এফটা হবে হচ্ছে আমাদের ডেল্টা ডাব্লিউ। ডেল্টা ডাব্লিউ মানে হচ্ছে চেঞ্জ অফ দ্য রিডিং। রিডিং বাড়া মানে হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ এক্সপেরিয়েন্সিং ফোর্স ডাউনওয়ার্ডস, অ্যাডিশনাল ফোর্স। রিডিং কমে যাওয়া মানে হচ্ছে দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্য ম্যাগনেটস আর এক্সপেরিয়েন্সিং এ ফোর্স ইন দ্য আপওয়ার্ড ডিরেকশন। যদি কখনো এরকম হয় যে আমাদের ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু আমাদের অবজেক্টের টোটাল ওয়েটের থেকে বড় হয়েছে, মনে করো তুমি ওরকম স্ট্রং ম্যাগনেট ইউজ করছো, ওরকম তুমি হচ্ছে কি বলে স্ট্রং এনাফ ম্যাগনেটিক কারেন্ট জেনারেট করছো, সেই সিনারিওতে আমাদের অবজেক্টটা প্র্যাকটিক্যালি লেভিটেট করতে পারবে, বা এটা ইট উইল স্টার্ট টু মুভ আপওয়ার্ডস। ইন দ্যাট কেস আমাদের ডিজিটাল টপ ব্যান্ড ব্যালেন্সের রিডিং চলে আসবে পারফেক্টলি জিরো। সো এরকমও হতে পারে। And magnetic levitation is a common thing. It's a very common magic trick that many magicians use in their act as well. হতেই পারে। এই মেকানিজমটাকে আমরা বলতেছি কারেন্ট ব্যালেন্স। This is actually one of the interesting experiment that gives us physical proof to show that actually যে আমাদের কারেন্ট এবং ম্যাগনেটিক ফিল্ডের ইন্টারঅ্যাকশনে যে ফোর্স জেনারেট হয়, তার একটা ফিজিক্যাল প্রুফ হচ্ছে এটা। You can physically see the reading in the current balance changing. In fact, if we have a variable power supply for the current that flows to the metal rod in that figure, you can actually have the physically, you can actually see that the actual force value
or digital reading is gradually changing. তুমি যদি কারেন্ট বেশি দিতেছো তোমার ফ্লাকচুয়েশনটা আস্তে আস্তে বাড়তেছে, কারেন্ট আস্তে আস্তে কমাই দিচ্ছ ফ্লাকচুয়েশনটা গ্র্যাজুয়ালি কমতেছে। সো ইউ ক্যান কনভিন্স অফ দ্য ফ্যাক্ট দ্যাট ইয়েস এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু আই। কারেন্ট কমালে বাড়লে একই প্রপোর্শন আমাদের এফ এর ভ্যালু কি হবে, ডিরেক্টলি প্রপোর্শনালি বাড়বে কমবে। সো প্রিটি ইন্টারেস্টিং স্টাফ। এটা আমি এখানে রেখে দিই, আর এখান থেকে ফার্দার কথাবার্তা বলার দরকার নেই। আমি ছোটখাটো কিছু ইকুয়েশন লিখতেছি। I'd like to move this in this place. আমি পুরোটা ম্যাক্সিমাইজ করি, তারপর নিজেদের ফাঁক দিয়ে এগুলো দেখা যাচ্ছে কেন? কারণ আপনার ওইটা ক্রোমের ইয়ে আছে, ক্রোমেরটা, হ্যাঁ ক্রোমটা তো ক্রম বাড়াইলে এটা ফাঁক দিয়ে দেখা যাবে, এটা কোনো কথা? ও আচ্ছা, ওইটা ও আচ্ছা 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 আচ্ছা, এতক্ষণে বুঝছি আমি। ক্রোমটা এরকম কিভাবে বাড়ায়? সো কারেন্ট ব্যালেন্স আমাদের বেসিক আইডিয়া হচ্ছে ডেল্টা ডাব্লিউ, দ্যাট ইজ চেঞ্জ ইন রিডিং অফ ডিজিটাল ব্যালেন্স equals to হবে হচ্ছে f which is gonna be equal to BIL sin থিটাই লিখি। এই সিনারিওতে থিটা হচ্ছে 90 ডিগ্রি, বাট আমরা যদি ওয়ারটাকে যদি কাট করে রাখতাম বা ওয়ারটাকে একটু টিল্ট করে রাখতাম, একটা উপরে একটা নিচে দিতাম, তাহলে আমাদের এখানে সাইন থিটা সেই অ্যাঙ্গেলটা থিটাটা একটা ফিজিক্যাল অ্যাঙ্গেল হিসেবে ইউজ করা যেত। সো এখানে আমাদের কয়েকটা জিনিস বোঝা লাগবে, সেটা হচ্ছে ইফ রিডিং decreases, এটা আমি টাইপ করে লিখি বেটার। It means সো ডেল্টা ডাব্লিউ এর এই দুটো ডিফারেন্ট ভ্যারিয়েশন থাকতে পারে। এই দুটো ডিফারেন্ট ভ্যারিয়েশন থেকে আমাদের কোশ্চেন পড়ে বুঝতে হবে যে কোথায় কি হচ্ছে। অ্যান্ড দেন বিকজ এই সিনারিওতে আমরা হচ্ছে ফ্লেমিস লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে, বাট ফ্লেমিস লেফট হ্যান্ড রুল ইউজকে আমরা রিভার্সলি ইউজ করতে পারি। ফর এক্সাম্পল কোশ্চেন অনেক সময় এরকম হতে পারে যে তোমাকে একটা জিনিস বললো, রিডিং দিয়ে বললো যে আমাদের ডিজিটাল টপ প্যান্ট ব্যালেন্সের রিডিং মনে করো 3 গ্রাম বাড়ছে, ঠিক আছে? সেই সিনারিওতে আমাদের কারেন্ট ফ্লো বলে দিচ্ছে হচ্ছে, মনে করো কোশ্চেনে বলে দিচ্ছে এটা যে আমাদের এখানে এই রিডিংটা আমি ডিফারেন্ট কালার ইউজ করি,
এই রিডিংটা this one increased by 3 gram, let's say. And then with the question also tells you that this is the positive end of the conventional current, this is the negative end of the conventional current. তার মানে conventional current is flowing this way. And তোমার কোশ্চেন থেকে বাই করতে বলো তাহলে এই ম্যাগনেটের নর্থ পোল কোনটা, সাউথ পোল কোনটা। ঠিক আছে, রাইট হ্যান্ড রুল এখানে ইউজ করা যাবে না যদি তুমি এখানে ম্যানিফেস্টেশন বের করতেছো, বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ইউ আর জেনারেটিং দ্য ফোর্স ইউজিং কারেন্ট এন্ড ম্যানিফেস্ট। সো লেফট হ্যান্ড রুল ইউজ করতে হবে, বা এখন তোমাকে হাত ঘোরাইতে হবে হচ্ছে কষ্ট করে। সো এটা ঘোরানোর সিস্টেমটা হচ্ছে যে আমরা যেভাবে শিখছি আগে ওইভাবে করো। সো ফার্স্ট ইউ অ্যাজিউম ওয়ান অফ দ্য ডিরেকশন টু বি ইয়োর নর্থ পোল সাউথ পোল। মনে করো আমি ইনটু দ্য পেজ হচ্ছে আমি নর্থ পোল সাউথ পোল ধরে নিলাম। লেটস সি ইফ আই অ্যাজিউম দিস ইজ দ্য নর্থ পোল এন্ড দিস ইজ দ্য সাউথ পোল। যদি এটা ধরে নেই, in that case I'm going to consider my manifold in this direction. In that case the force on the rod is supposed to be upwards. Force on the rod যদি upwards হয় তাহলে force on the manifold is supposed to be downwards, which means the current reading is supposed to increase. তার মানে আমি যদি ইনটু দ্য পেজ manifold লাইন ধরি তাহলে আমাদের টোটাল অবজারভেশন ম্যাচ করে যাচ্ছে, তার মানে ওই ডিরেকশনটা ঠিক আছে। না, ফোর্স, এই ফোর্সটা হচ্ছে রডের ফোর্স, কন্ডাক্টরের ফোর্স বা কারেন্টের উপর ফোর্স। and then comes Newton's third law. ওই জিনিসটা আমি লিখছি এখানে, দেখেন দুইবার কথাটা লিখছি। দেখেন magnet is being attracted upwards would mean that the force on the conductor is downwards, vice versa magnet is being pushed downwards would mean the force on the conductor is upwards. So দুইটা অপোজিটলি জাজ করতে হবে। সো কন্ডাক্টরের ফোর্স যদি উপরের দিকে হয় তাহলে ম্যাগনেট ফোর্স হবে নিচের দিকে। সো ওইভাবে আমাদের কনসিডারেশনগুলো বাই করতে হতে পারে। আবার অনেক সময় বলে দিতে পারে যে এখানে নর্থ পোল দুটো তোমাকে ফিক্স করে দিচ্ছে, বললো যে আমাদের কম্বিনেশন কারণ কি লেফট টু রাইট হবে না রাইট টু লেফট হবে, তখন তোমাকে ফ্রেঞ্চ লেফট হ্যান্ড রুল অল্টারনেটলি ইউজ করে তোমাকে লেফট টু রাইট বা রাইট টু লেফট মার্ক করতে পারতে হবে। এই মার্কগুলো করার জন্য 1 বা 2 মার্ক থাকে, which is pretty easy to achieve mark provided you know what you are doing. এটা গেল একটা টপিক, কারেন্ট ব্যালেন্স। তারপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা নাম হচ্ছে ভেলোসিটি সিলেকশন। ভেলোসিটি সিলেকশনের কি কনসেপ্ট হচ্ছে, এটা হচ্ছে ভেলোসিটি সিলেকশনের বেসিক কনসেপ্ট। আমি এখান থেকে দেখাইতেছি। দেখেন আমরা যদি কোনো একটা সার্টেন চার্জ পার্টিকেলকে কোনো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি পাস করি, ইজ গোনা ফলো থ্রু এ প্যারাবোলিক প্যাথ অ্যাজ লং অ্যাজ ইট ইজ উইদিন দ্য ইলেকট্রিক ফিল্ড। সেখানে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ঢোকার পয়েন্ট থেকে শুরু করে বের হওয়া পয়েন্ট পর্যন্ত দের ইজ এ প্যারাবোলিক কার্ভ প্যাথ, এবং বের হওয়ার পয়েন্ট থেকে ফার্দার হচ্ছে পারফেক্ট একটা স্ট্রেট লাইন। This is happening because the charged particle experiences a fixed amount of force that is not dependent on the velocity. Have a look. The equation is given by F equals to QE. তার মানে ইলেকট্রিক ফোর্সের ভ্যালু শুধুমাত্র আমাদের চার্জ পার্টিকেলের চার্জ অ্যামাউন্ট কিউ অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ ই এর উপর ডিপেন্ড করে। ইটাকে আমরা চেঞ্জ করতে পারি, বাট দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য চার্জ পার্টিকেল এনিওয়ে। ই ডিপেন্ডস অন দ্য ভোল্টেজ বিটুইন দ্য টু প্যারালাল প্লেটস এন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য টু প্যারালাল প্লেটস। ই ইকুয়ালস টু ভি বাই ডি, সেই ইকুয়েশনটা দিয়ে আমরা ইটাকে বের করতে পারবো। এটা হচ্ছে একটা পার্ট। হাউএভার if we apply, if you make a particle move in the within a magnetic field, the force of magnetic field that experienced by the charged particle can be given by BVQ. Interestingly over here দেখো এখানে আমাদের magnetic force এর ভ্যালুটা magnetic field strength এর উপর ডিপেন্ড করে, চার্জ পার্টিকেল চার্জের উপর ডিপেন্ড করে। Simultaneously there is a third factor, that is the speed of the particle. Faster moving particles will experience a stronger magnetic field, magnetic force, and slower moving particles will experience a weaker magnetic force. সো আমাদের ম্যাগনেটিক ফোর্সের ভ্যালুটাও এখানে ডিপেন্ড করতে ভ্যারি করতেছে। যদি আমরা কোনো একটা সার্টেন সিনারিওতে পারপেন্ডিকুলার দুটো অ্যালাইনমেন্টে ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ড দুটোই অ্যাপ্লাই করি, such that the magnetic force and the electric force work against each other, যদি এরকম সিচুয়েশন জেনারেট করা হয়, which is being shown over here. Have a look in this figure. যে এই ফিগারটাতে দেখেন, এখানে দেখানো আছে। এখানে বলছে হচ্ছে region of electric field down the page and the magnetic field into the page. So what would this mean in this figure? আমি একটু একে দেখাই। region of magnetic field, electric field down the page মানে হচ্ছে এই পার্টটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, ইলেকট্রিক ফোর্স হচ্ছে এদিকে, এফ এর ভ্যালু হচ্ছে পজিটিভ চার্জের জন্য এদিকে যদি পজিটিভ চার্জ হয়, অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ইনটু দ্য পেজ। তার মানে ম্যাগনেটিক ফিল্ডগুলো হচ্ছে ক্রস। তো তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড জাজ করো, আমাদের এদিকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিরেকশন, পজিটিভ চার্জ পার্টিকেল কম্বিনেশন কারণে, তাহলে ম্যাগনেটিক ফোর্স হওয়ার কথা কোন দিকে? উপরের দিকে।
সো যদি পজিটিভলি চার্জ পার্টিকেলকে আমরা মুভ করার ভিতরে, লেটস সে দেয়ার ইজ এ পজিটিভলি চার্জ পার্টিকেল দ্যাট ইজ গোয়িং ইনটু দ্য প্লেট, and then in that case the electric force is going to be vertically downwards and the magnetic force is supposed to be vertically upwards. If we can somehow achieve a perfect equilibrium value where these two forces perfectly cancel each other out, in that case the resultant force will be 0. So in that case we can write BVQ equals to QE. সেই সিনারিও থেকে QQ বোথ সাইড দিয়ে যদি কাটা কেটে দেই তাহলে আমাদের থাকে হচ্ছে V equals to E by B. This would mean all the charged particles which has a very specific velocity that has a magnitude of the ratio of electric field strength divided by magnetic field strength, they would be able to move in a perfect straight line. Any particle which has a speed bigger than this will have experienced a stronger magnetic force and will bend upwards. এই যে এখানে দেখেন বেন্ডিং এর ডিরেকশনটা ওরা দিয়ে দিয়েছে, V এর ভ্যালু যদি গ্রেটার দেন E by B হয় দেন magnetic force এর ভ্যালুটা হবে বেশি, so it's going to bend upwards. আর V এর ভ্যালুটা যদি less than E by B রেশিও হয় তখন magnetic field হয়ে যাবে weak. So in that case the resultant force will be detected dependent upon the electric force and it will be bending downwards. So এইভাবেও কাজ করতে পারে. So এই চার্জ ম্যাচ করলে চার্জ এবং ম্যাসের উপর এটার কোনো ভ্যারিয়েশন করবে না, বিকজ আমাদের টোটাল ইকুয়েশন যে দুটো ছিল, ফোর্স ডেভেলপ করার যে ইকুয়েশন দুটো ছিল, দুটো ইকুয়েশনের জন্য আমাদের চার্জটা একটা কি ফ্যাক্টর ছিল, বাট আলটিমেটলি আমরা যখন ভেলোসিটিটাকে ডিফাইন করছি কিউটা বোথ সাইড থেকে কাটা চলে গেছে, প্লাস এই দুই ইকুয়েশনের কোথাও আমাদের ম্যাস একটা ইনক্লুডেড ভ্যারিয়েবল না, which means different charge particles having different amount of charges or different amount of masses. Even if so, if you pass them through the same combination of electric and magnetic field, all the particles particles with speed which fulfill this equation will be able to pass through straight. এখানে ম্যাস অথবা চার্জ পার্টিকেলের চার্জ ম্যাটার করে না। অফকোর্স এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা আমি বসো কিসের স্ক্রিপ্ট আপুকে জিজ্ঞেস করো, আপু অফিসে আছে। অফকোর্স এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট হিসেবে জাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই সিনারিওতে আমরা চার্জ পার্টিকেলের ম্যাস যদিও দেই, সেটার জন্য ওয়েটের যে ইফেক্ট ডাব্লিউ ইকুয়ালস টু এমজির যে ইফেক্ট, সেই ফ্যাক্টরটাকে আমরা নেগলিজিবল ধরতেছি। কি করলো তোমরা, কি করলো সাধারণত, কি করলো তোমার সাথে? বকন ইজি ছিল। আচ্ছা হ্যাঁ, আদিব কি যেন বলতেছিল বাবা? ম্যাস চেঞ্জ করলে আমাদের স্পিডের উপর এফেক্ট করবে কিনা, দ্যাট উড ডিপেন্ড আপন দ্য প্রপালশন মেকানিজম দ্যাট ইজ সাপোজ টু লাই বিফোর ইট এন্টার্স ইনটু দিস ফিল্ড। এখানে তোমার যে প্রপালশন মেকানিজম আছে, যে প্রপালশন মেকানিজম দিয়ে তুমি হচ্ছে চার্জ পার্টিকেলগুলোকে স্পিড দিয়ে এই কম্বিনেশন অফ ফিল্ডের মধ্যে ঢুকাচ্ছ, দ্যাট কোশ্চেন উইল বি রিলেভেন্ট টু দিস প্রপালশন মেকানিজম। সেটা যদি ইলেকট্রন গান হইতে হয় তাহলে একরকম হতে পারে, সেটা যদি আমাদের হচ্ছে মনে করো একটা রেডিয়েটিভ আইসোটোপ হয় তার জন্য একরকম হতে পারে। So whether the mass would affect their speed, that depends upon the before mechanism. But what is important for us to understand for this part of the figure is that different amount of mass or different amount of speed would not control the bending or the direction of the particle at any rate. এটা হচ্ছে আমাদের ভেলোসিটি সিলেকশনের কি কনসেপ্ট। এখান থেকে আমি ফার্দার কিছু লিখতেছি না, কারণ কোর ইকুয়েশনগুলো সব বইতে দেওয়া আছে। তারপর যে ফ্যাক্টরটা আমাদের বোঝা লাগবে সেটা হচ্ছে হল ভোল্টেজ। হল ভোল্টেজ থেকে আমি তোমাদেরকে বুধবারে পড়াবো। আজকে ক্লাস শেষ। থ্যাংক ইউ ভেরি মাচ।